গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব রেলওয়ে এনটিপিসি 2024-এর জিকে জিএস বুস্টারের ক্লাস নাম্বার 22, 1 থেকে 21 পর্যন্ত ক্লাস। তোমাদের আই বাটনে দেওয়া প্লেলিস্টে দেওয়া রয়েছে, যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি ওখান থেকে দেখে নিতে পারো। আর এই ক্লাসটা সোম থেকে শুক্র 7টার সময় হয়, প্রতিদিন লাইভ। আজকে আমার একটু অসুবিধার জন্য আমি তোমাদের ক্লাসটা লাইভ করাতে পারলাম না, তোমাদের সাথে কমেন্টে থাকবো, তোমরা কমেন্টে প্রিমিয়ারে লাইভ করে নেবে ক্লাসটা। আর ক্রিসমাস অফারের আজকেই লাস্ট ডেট, 2 জানুয়ারি আজকে। তোমরা এখানে বুলেট ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন বা ডাব্লিউবিপিকেপি ব্যাচ, পরমাণু ব্যাচ, আর্যভট্ট ব্যাচ, এসএসসি রেলওয়ে কম্বো, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন, এপিফ্যানি, ইংলিশ ফাউন্ডেশন বা জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই CRIS 15 কুপন কোড ইউজ করে আজকে রাত্রির 11:59 আগে তোমরা যদি জয়েন করো, প্রত্যেকটা ব্যাচে 15% ডিসকাউন্ট তোমাদের কিন্তু এখানে রয়েছে। 15% ডিসকাউন্টেড প্রাইসে সবাই জয়েন করতে পারবে। এইগুলো সম্পর্কে যদি কোথাও কোনো অসুবিধা হয়, যদি কোনো সাহায্যের দরকার হয় বা যদি কোথাও কিছু জিজ্ঞাসা করার থাকে, সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো 9593430522। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা কানেক্টেড থাকো। ইউটিউব থেকে অনেক সময় নোটিফিকেশান তোমাদের আসছে না, তোমরা বলছো, তো সেক্ষেত্রে টেলিগ্রামে থাকলে তোমরা টেলিগ্রাম থেকেও নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে। আদারওয়াইজ 7টার সময় 7 PM প্রতিদিন সচেতন থেকো। তোমাদের প্রতিদিন 7টার সময় এই ক্লাসটা হয়, রবিবার ছাড়া। কেমন? তো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। সম্পত্তির অধিকার একটি ড্যাশ। সম্পত্তির অধিকার একটি কি হবে? আইনি অধিকার। এটা ভারতের সংবিধানের 31 নম্বর অনুচ্ছেদের অধীনে একটা মৌলিক অধিকার ছিল আগে। 1978 সালে 44তম সংবিধান সংশোধনীতে এটাকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে এটা রয়েছে 300A নাম্বার আর্টিকেলে, এবং বর্তমানে এটা একটা আইনি অধিকার। 1978-এ জনতা দল সরকারের আমলে 44তম সংশোধনী আইনটা কিন্তু পাশ করা হয়েছিল। তারপরে মিশন শক্তি নিম্নের কোনটির সম্পর্কিত? দেখো, এটা ভারতের প্রথম অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র পরীক্ষা, এটা মিশন শক্তিটা। 2019 সালের 27শে মার্চ ভারতের DRDO মিশন শক্তি কোড নামে একটা অপারেশন অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র পরীক্ষা করে। এই পরীক্ষাটার লক্ষ্য ছিল পৃথিবীর নিম্ন কক্ষপথে উপস্থিত একটা উপগ্রহকে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে ধ্বংস করা। আর এই পরীক্ষায় পৃথ্বী ডিফেন্স ভেহিকেল মার্ক 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রটা উড়িষ্যার আব্দুল কালাম দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। আর মিশন শক্তি ছিল ভারতের প্রথম অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র পরীক্ষা। আর মিশন শক্তি ভারতকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের পরে বিশ্বের উন্নত মহাকাশ প্রতিরক্ষা ক্ষমতাযুক্ত চতুর্থ দেশ হিসাবে স্থান দিয়েছে। তারপরে কৌশল, অঙ্গ, কাশি এবং বজ্জি সকলেই ছিল কি? দেখো, এগুলোর মধ্যে সকলেই ছিল ষোড়শ মহাজনপদের অংশ। কৌশল এর রাজধানী ছিল শ্রাবস্তী বা অযোধ্যা, অঙ্গর ক্ষেত্রে চম্পা, কাশীর রাজধানী ছিল বারাণসী, বজ্জির রাজধানী বৈশালী। নেক্সট, গতিশীল সন্ধির দুটি হাড়ের মধ্যে থাকা পিচ্ছিল তরলকে কি বলা হয়? সাইনোভিয়াল তরল। এটা চলাচলের সময় সাইনোভিয়াল জোরের আর্টিকুলার কার্টিলেজের মধ্যে ঘর্ষণ কমাতে সাহায্য করে। আর সাইনোভিয়াল তরল কার্টিলেজ কোষগুলোতে পুষ্টি সরবরাহ করে এবং বিপাকীয় বর্জ্য অপসারণ করে। ইন্টারস্টিশিয়াল তরল যেটাকে আমরা বলি, এটা হচ্ছে কলাতে কোষগুলোর চারপাশে থাকে। আর সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সেরিব্রোস্পাইনাল তরল মস্তিষ্ক আর মেরুদণ্ডকে ঘিরে থাকে। অ্যামনিওটিক তরল এই অ্যামনিওটিক থলির মধ্যে ভ্রূণকে ঘিরে থাকে। তারপরে জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অধীনে পূর্ব পশ্চিম করিডোরটি কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত বিস্তৃত? দেখো, এটা হয়ে যাবে শিলচর থেকে পোরবন্দর। জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অধীনে 4টে প্রধান মহাসড়ক প্রকল্প হচ্ছে পূর্ব পশ্চিম করিডোর, সোনালী চতুর্ভুজ, উত্তর দক্ষিণ করিডোর আর বন্দর সংযোগ প্রকল্প। আর এই প্রকল্পটা 1998 সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে শুরু হয়েছিল। উত্তর দক্ষিণ করিডোরটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত রয়েছে। তারপর 1919 সালে সর্বভারতীয় খিলাফত সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গান্ধীনগরে।
প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশদের দ্বারা তুর্কি খলিফার প্রতি যে নিষ্ঠুর আচরণ করা হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই খিলাফত আন্দোলনটা শুরু হয়েছিল। এই আন্দোলনের লক্ষ্য ছিল তাদের ধর্মীয় নেতা খলিফাকে রক্ষা করার জন্য ভারতীয় মুসলমানদের একত্রিত করা। মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী এবং আব্দুল কালাম আজাদ এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। 1924 সালে তুর্কিতে খিলাফত বাতিল হওয়ার পরে আন্দোলন ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। পাটনা কালাম কি? দেখো, চিত্রকলার একটা শৈলী এটা পাটনা কালাম। এই পাটনা কালামটা বিহারে প্রচলিত মুঘল চিত্রকলার একটি শাখা। এর উপর ফার্সি আর ব্রিটিশ চিত্রকলার প্রভাব রয়েছে। এই শৈলীর উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে রয়েছেন সাহেবরাম, হুলাসলাল, শিবলাল। আর বিহারের অন্য চিত্রকলা হচ্ছে মধুবনী। তারপর এইগুলির মধ্যে কোনটি আগ্নেয় শিলা নয়? ডলোমাইট কোনো আগ্নেয় শিলা নয়। ডলোমাইট একটা পাললিক শিলা। ডলোমাইট মূলত ডলোমাইট খনিজ দিয়ে তৈরি হয়, CaMgCO3 এটা সাধারণত বিশ্বব্যাপী পাললিক অববাহিকায় পাওয়া যায় এবং চুনাপাথর আর চুনের কাদা থেকে পরিবর্তিত হয়ে তৈরি হয়। গ্রানাইট, ডায়োরাইট, ব্যাসাল্ট এগুলো সব আগ্নেয় শিলা। আর পেট্রোলজি আমরা যদি দেখি, এই শিলার অধ্যয়নকে পেট্রোলজি বলে। নেক্সট, পুলিৎজার পুরস্কার কার দ্বারা পরিচালিত হয়? পুলিৎজার পুরস্কার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত হয়। বিখ্যাত সংবাদপত্রের প্রকাশক জোসেফ পুলিৎজার 1911 সালে তার মৃত্যুর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থ রেখে গিয়েছিলেন, আর মৃত্যুর পর তার ইচ্ছায় তার নামে এই পুরস্কার প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল 1917 সালে। সাংবাদিকতা, সাহিত্য আর সঙ্গীত রচনার জন্য এই পুরস্কার প্রদান করা হয়। তারপরে ভারতীয় সংবিধানের কোন তফসিলে কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতার বিভাজনের বিধান রয়েছে? সপ্তম তফসিলে। এতে 3টে তালিকা রয়েছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। এই যুগ্ম তালিকার ধারণাটা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর চতুর্থ তফসিল, এই চতুর্থ তফসিলে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় অঙ্গরাজ্যের আর কেন্দ্রশাসিত অঞ্চলের আসন বন্টনের কথা বলা হয়েছে। তৃতীয় তফসিলে সরকারি পদের জন্য শপথের কথা বলা হয়েছে এবং অষ্টম তফসিলে 22টা ভাষার স্বীকৃতি রয়েছে, 22টা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে অষ্টম তফসিলে। তারপরে নিম্নের কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম সমন্বয় করে? কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের একটা উপাদান। সিপিইউ 3টে প্রধান অংশে বিভক্ত: অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট আর মেমোরি বা স্টোরেজ ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট সমস্ত অ্যারিথমেটিক আর লজিক্যাল অপারেশন সম্পাদন করে। তারপরে নানাঘাট লিপি কে রচনা করেন? রানী নয়নিকা নানাঘাট লিপি রচনা করেন। নানাঘাটের শিলালিপিতে সাতকর্ণীর কৃতিত্বের বর্ণনা রয়েছে। দেবী নয়নিকা ছিলেন সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর স্ত্রী, আর সাতবাহনদের রাজধানী ছিল প্রতিষ্ঠান। এটা মহারাষ্ট্র রাজ্যের পুনের কাছে অবস্থিত। তারপরে ভারতের সবচেয়ে বড় ভূপ্রাকৃতিক বিভাগ, সবচেয়ে বড় ভূপ্রাকৃতিক বিভাগ হচ্ছে উপমহাদেশীয় মালভূমি। এটা প্রাচীন আগ্নেয় শিলা আর রূপান্তরিত শিলা দ্বারা গঠিত, দুভাগে বিভক্ত: কেন্দ্রীয় উচ্চভূমি আর দাক্ষিণাত্য মালভূমি। কেন্দ্রীয় উচ্চভূমি নর্মদা নদীর উত্তরে অবস্থিত, এটা মালব মালভূমির অংশ। আর কেন্দ্রীয় উচ্চভূমির উত্তর পশ্চিম দিকে রয়েছে আরাবল্লী পর্বতশ্রেণী আর দক্ষিণে বিন্দু পর্বত। নর্মদা নদীর দক্ষিণে অবস্থান করছে দাক্ষিণাত্য মালভূমি। আর দাক্ষিণাত্য মালভূমির পূর্বভাগ আর পশ্চিমভাগে যথাক্রমে পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে। মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটক মালভূমি, তেলেঙ্গানা মালভূমি এবং রায়ালসীমা মালভূমি সব এর এর অংশের অন্তর্গত। তারপরে ভারতে বিধবা পুনর্বিবাহ আইন কে পাশ করেছিলেন? বিধবা পুনর্বিবাহ আইন পাশ করেছিলেন লর্ড ক্যানিং। এই বিধবা পুনর্বিবাহ আইন 1856 সালের 26শে জুলাই 15th রেগুলেশন নামে প্রণীত হয়েছিল। আর লর্ড ক্যানিং 1856 থেকে 1862 সাল পর্যন্ত আমাদের ভারতের গভর্নর জেনারেল ছিলেন। 1857 সালের বিদ্রোহের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটেনের কাছে ক্ষমতা হস্তান্তরের পরে তিনি ভারতের প্রথম ভাইসরয় হয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় ক্যানিং এই আইনটা প্রণয়ন করেছিলেন। তারপরে CRY নিম্নের কোনটির জন্য কাজ করে? শিশু অধিকার রক্ষার জন্য কাজ করে। CRY মানে চাইল্ড রাইটস অ্যান্ড ইউ,
এটা হচ্ছে একটা ভারতের এনজিও সংস্থা যেটা শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে। এর প্রতিষ্ঠাতা রিপ্পান কাপুর, প্রতিষ্ঠা হয়েছিল 1979-এ। তারপরে পৃথিবীর চুম্বক মণ্ডল থেকে আধানযুক্ত কণার সংঘর্ষে আরোরা উৎপন্ন হয়, যেটা ড্যাশের কারণে উদ্ভূত হয়। সৌরবায়ু, এটা মেরুজ্যোতি নামেও পরিচিত। এটা ঘটে যখন সূর্য থেকে আধানযুক্ত কণার স্রোতের পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেন আর নাইট্রোজেনের মতো গ্যাসের কণার সাথে সংঘর্ষ হয়। তারপরে ভারতে বায়ু আইন কবে প্রবর্তিত হয়েছিল? দূষণ প্রতিরোধ আর নিয়ন্ত্রণ, বায়ু আইন, এটা 1981 সালে প্রবর্তিত হয়েছিল। এটা কেন্দ্রীয় এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড গঠন করে বায়ু দূষণ পর্যবেক্ষণ আর নিয়ন্ত্রণ করে। আর এতে শিল্প কারখানা, গাড়ি থেকে বায়ু দূষণকারী পদার্থ নির্গমনের জন্য মানদণ্ড অন্তর্ভুক্ত রয়েছে। 1972-তে স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলনের প্রভাব এই আইনে রয়েছে। উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতির পদটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হন, এটা 64 নম্বর আর্টিকেলে রয়েছে। উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর, এটা রয়েছে আর্টিকেল নাম্বার 67-এ। কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি সেই পদের কার্যভার গ্রহণ করবেন, এটা রয়েছে আর্টিকেল নাম্বার 65-এ। তারপরে 1784 সালে কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটি প্রাচ্য সংস্কৃতির গবেষণার জন্য প্রতিষ্ঠিত হয়। জোনাথন ডানকান হিন্দু আইন আর দর্শন অধ্যয়নের জন্য বারাণসীতে 1791 সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বোম্বের গভর্নর ছিলেন। তারপরে নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? এর মধ্যে অপারেটিং সিস্টেম নয় হচ্ছে তোমার ট্যালি। ট্যালি হচ্ছে একটা ইআরপি মানে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং অ্যাকাউন্টিং সফটওয়্যার প্যাকেজ, যেটা কোনো সংস্থার প্রতিদিনের ব্যবসায়িক ডেটা রেকর্ড করার জন্য ইউজ করা হয়। তারপরে আপনি যদি এমএস ওয়ার্ডে Ctrl+A কি প্রেস করেন তবে আপনি কি করার চেষ্টা করছেন? আপনি নিশ্চয়ই সিলেক্ট অল টেক্সট ইন দ্য ফাইলের মধ্যে সমস্ত টেক্সটকে একবারে সিলেক্ট করতে চাইছেন। Ctrl+Wটা কিসের শর্ট কি? এটা শর্ট কি টু ক্লোজ দ্য অ্যাক্টিভ উইন্ডো। Ctrl+C ইজ ইউজড টু কপি অল দ্য টেক্সট ইন দ্য ফাইল। আর Ctrl+V হচ্ছে পেস্ট করার জন্য। Ctrl+C কপি করার জন্য, Ctrl+V পেস্ট করার জন্য, আর Ctrl+W তোমার অ্যাক্টিভ উইন্ডোকে ক্লোজ করার জন্য, আর Ctrl+A সমস্ত টেক্সটকে একবারে সিলেক্ট করার জন্য। নেক্সট, নিচের কোন গ্যাস পৃথিবীতে পরিমাণের দিক থেকে দ্বিতীয়? অক্সিজেন পরিমাণের দিক থেকে দ্বিতীয়। নাইট্রোজেন পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত। পৃথিবীর বায়ুমণ্ডলে গ্যাসের পরিমাণ যদি আমরা দেখি, নাইট্রোজেন রয়েছে 78.08%, অক্সিজেন 20.95%, আর্গন 0.93%, কার্বন ডাইঅক্সাইড 0.036%। নেক্সট, কত সালে আরবরা সিন্ধু জয় করেছিল? আরবরা সিন্ধু জয় করেছিল 712 খ্রিস্টাব্দে। এই অভিযানে সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাসিম। আর আরবরা সর্বপ্রথম ভারতের থানেতে আক্রমণ করেছিল। চাচনামা গ্রন্থ থেকে আরবদের সিন্ধু জয়ের বিবরণ পাওয়া যায়। আবু বকর কুফি চাচনামা গ্রন্থটা লিখেছিলেন। তারপরে রঙ্গনাথিট্টু পক্ষী অভয়ারণ্য ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। এটা কর্ণাটকের বৃহত্তম পাখির অভয়ারণ্য। তারপরে নিম্নের মধ্যে কে প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ধারণা দিয়েছিলেন? মোহন সিং। আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ 1942-তে সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত হয়। রাসবিহারী বসু 1943 সালে সুভাষচন্দ্র বসুর হাতে এর নেতৃত্ব হস্তান্তর করেন। 1943 সালের 21শে অক্টোবর সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে এটা পুনরুজ্জীবিত হয়। আর লালা হরদয়াল ছিলেন গদর পার্টির সদস্য। তারপরে ভারতের কোন মন্দিরকে গ্রেট লিভিং চোল মন্দির বলা হয়? থাঞ্জাভুরের বৃহদেশ্বরা মন্দির। এই মন্দিরটা একাদশ শতাব্দীতে রাজা প্রথম রাজরাজ চোল দ্বারা নির্মিত হয়েছিল এবং এটা ভগবান শিবকে উৎসর্গ করে নির্মিত।
এই মন্দিরটা 1987 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। আর গ্রেট লিভিং চোল মন্দির, এটা হচ্ছে ভারতের তামিলনাড়ু রাজ্যের 3টে মন্দিরের একটা সমষ্টি, যেটা চোল রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। এই মন্দিরগুলো হচ্ছে বৃহদেশ্বরা মন্দির, থাঞ্জাভুরে রয়েছে। তারপরে কোন্ডচের মন্দির, এটা তোমার তামিলনাড়ুর গঙ্গাই কোন্ডাস্বরমে রয়েছে। আর ঐরাবতেশ্বর মন্দির, এটা রয়েছে দারাসুরামে। ভারতীয় উপমহাদেশের প্রথম বাগান সমাধি কোনটা? হুমায়ুনের সমাধি। এটা দিল্লিতে রয়েছে। এটা নকশা করেছিলেন মির্জা কিয়াস আর তার পুত্র সৈয়দ মোহাম্মদ। 1993 সালে এটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয়। তারপরে বুগুন উপজাতি কোথায় বাস করে? অরুণাচল প্রদেশে বাস করে বুগুন উপজাতি। নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য আর চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দ বংশের পতন স্পষ্টভাবে বর্ণিত হয়েছে? মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস লেখেন বিশাখ দত্ত। এটা একটা সংস্কৃত ভাষার নাটক, যেটা ভারতের রাজা চন্দ্রগুপ্তের মৌর্যের ক্ষমতায় আরোহণের বর্ণনা দেয়। মৃচ্ছকটিকম শূদ্রক দেবী চন্দ্রগুপ্তম বিশাখ দত্তের লেখা। মত্তবিলাস প্রহসন প্রথম মহেন্দ্র বর্মনের। তোমাদের আরও একবার মনে করিয়ে দিই, আজকেই কিন্তু এই অফারটার শেষ ডেট। প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রেই একটাই সেম কুপন কোড CRIS15। আজকে রাত্রির 11:59 PM পর্যন্ত তোমাদের এই অফারটা কিন্তু থাকছে। তোমরা যে কোনো ব্যাচে 15% ডিসকাউন্টে এই কুপন কোড ইউজ করে আজকে জয়েন করে নিতে পারো। কোনো এই রিলেটেড সাহায্য বা জিজ্ঞাসা থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও। তারপরে নীল বিদ্রোহের বিষয়ে নিয়মিতভাবে আলোকপাত করা হতো যে পত্রিকায়, কোন পত্রিকায় নীল বিদ্রোহের বিষয়ে নিয়মিতভাবে আলোকপাত করা হতো? হিন্দু প্যাট্রিয়ট। হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায় দ্য হিন্দু প্যাট্রিয়ট নীল চাষীদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে নিয়মিতভাবে আলোকপাত করত। যেটা অত্যাচারিত হতো, যে অত্যাচারের যে প্রতিবাদ করার জন্য নিয়মিতভাবে সেই পরিস্থিতিটাকে ফুটিয়ে তুলতেন এই হরিশচন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়টে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটা 1853 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরে নিচের কোনটি স্নায়ুকোষের অংশ নয়? এর মধ্যে স্নায়ুকোষের অংশ নয় কোনটি? কোন? এটা স্নায়ুকোষের অংশ নয়। ডেনড্রাইট, কোষদেহ, অ্যাকশন, এগুলো সব স্নায়ুকোষের অংশ। নিউরন মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণ একটা একক। সারা শরীর জুড়ে বৈদ্যুতিন রাসায়নিক সংকেত প্রেরণ আর গ্রহণের কাজ করে। আর একটা নিউরনের 3টে প্রধান অংশ থাকে, এই ডেনড্রাইট, অ্যাকশন আর কোষদেহ বা সোমা। সূর্য অধ্যয়নের জন্য তৈরি প্রথম ভারতীয় মিশন আদিত্য L1 এর অর্থ কি? এখানে L1 এর অর্থ হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান পয়েন্ট 1। আদিত্য L1 মিশন ভারতের প্রথম সোলার মিশন এবং এটি সূর্যের করোনা নিয়ে গবেষণা করে। সূর্যে পাঠানো অন্যান্য মিশন হচ্ছে তোমার পার্কার সোলার প্রোব, নাসা পাঠিয়েছিল। হেলিওস 2 সোলার প্রোব, জয়েন্ট ভেঞ্চার অফ নাসা আর জার্মানি। 1827 সালে বিদ্যুৎ, রোধ এবং ভোল্টেজের মধ্যে গাণিতিক সম্পর্কের একটি সূত্র প্রকাশের জন্য কে বিখ্যাত? জর্জ সাইমন ওহম। উইলিয়াম গিলবার্ট চুম্বক বিজ্ঞান তৈরি করেছিলেন। উইলিয়াম ওয়াটসন লেইডেন জার প্রস্তুত করেন। আর এখানে গুস্তাভ কিরশফ আর রবার্ট বুনসেন দুটো ক্ষারীয় ধাতু সিজিয়াম আর রুবিডিয়াম আবিষ্কার করেছিলেন। পলিটিক্যাল ফ্রিডম ইজ দ্য লাইফ ব্রেথ অফ আ নেশন, এটা কে বলেছেন? এটা বলেছেন অরবিন্দ ঘোষ। তিনি কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন। ইনি একজন ভারতীয় দার্শনিক, যোগগুরু, মহর্ষি, কবি এবং ভারতীয় জাতীয়তাবাদী ছিলেন। তার সাহিত্যকর্মগুলোর মধ্যে দ্য লাইফ ডিভাইন, সাবিত্রী, দ্য সিনথেসিস অফ যোগা, দ্য মাদার, এগুলো পরিচিত, মানে আমরা জানি এগুলো। আঙুরে যে অ্যাসিড থাকে, আঙুরে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড থাকে আঙুরে। তেঁতুলেও টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড দই, ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে, অ্যাসিটিক অ্যাসিড মানে ভিনিগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড। কোন নদীটি নেপালে উৎপন্ন হয়ে গঙ্গায় মিশেছে? এর মধ্যে কোশি নেপালে উৎপন্ন হয়ে গঙ্গায় মিশেছে। এই কোশি নদীর 7টা উপনদীর কারণে সপ্তকোশি নামে পরিচিত।
এটা নেপালে উৎপন্ন হয়েছে আর বিহারের পূর্ণিয়ায় দক্ষিণে গঙ্গায় মিলিত হয়েছে। এটা বিহারের দুঃখ হিসাবে পরিচিত। দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ কবে শুরু হয়? দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ শুরু হয়েছিল 1848 সালে। 1848 সাল থেকে 1849 সাল পর্যন্ত এই দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধটা হয়। এই যুদ্ধে শিখরা চূড়ান্তভাবে ব্রিটিশদের কাছে পরাজিত হয় এবং লর্ড ডালহৌসি 1849 সালে সমগ্র পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। লর্ড ডালহৌসিকে আধুনিক পাঞ্জাবের স্রষ্টা বলা হয়। তারপরে ইউরিয়া চক্র মানবদেহের কোথায় সঞ্চালিত হয়? যকৃতে। এটাকে অর্নিথিন চক্রও বলা হয়। একটা জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোর একটা চক্র যেটা অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপাদন করে। এটা অত্যন্ত বিষাক্ত অ্যামোনিয়াকে মলমূত্রের জন্য ইউরিয়াতে রূপান্তরিত করে আর কি। আর যকৃৎ আমাদের শরীরের বৃহত্তম অঙ্গ। নেক্সট, কোষের অধ্যয়নকে কি বলা হয়? কোষের অধ্যয়নকে বলা হয় সাইটোলজি। এই সাইটোলজি শব্দটা গ্রিক শব্দ কিটোস থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ হলো কন্টেনার। 1665 সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন। আর সেরোলজি হচ্ছে সিরাম আর শরীরের অন্যান্য তরলের স্টাডি। চিকিৎসাবিদ্যায় কোনো রোগের কারণ নির্ধারণকে ইটিওলজি বলা হয়। তারপরে নিম্নলিখিত অক্ষাংশের সাথে অবস্থানের জোড়াগুলির কোনটি ভুলভাবে মিলেছে এখানকার মধ্যে? মকর ক্রান্তি রেখা পূর্ব গোলার্ধ। কর্কট ক্রান্তি রেখা হচ্ছে উত্তরতম অক্ষাংশ, যেখানে সূর্যকে সরাসরি মাথার উপরে দেখা যায়। মকর ক্রান্তি রেখা হলো দক্ষিণতম অক্ষাংশ, যেখানে সূর্যকে সরাসরি মাথার উপরে দেখা যায়। বিষুব রেখা যেটা 0 ডিগ্রি আমাদের অক্ষাংশ, এটা উত্তর মেরু আর দক্ষিণ মেরু থেকে সমদূরত্বে রয়েছে, পৃথিবীর দীর্ঘতম অক্ষাংশ। এ পর্যন্তই ছিল তোমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাস আবার কালকে সকালে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 6টার সময়, সেখানে সবার সাথে কথা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। আর আজকে 11:59 মধ্যে তোমাদের যদি জয়েন করার হয় এই ব্যাচটার মধ্যে, এই ব্যাচগুলোর মধ্যে তোমাদের যেটাতে যার দরকার প্রয়োজন মতো জয়েন করে নেবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় বা কোনো কোয়ারিজ থাকে, ডেমোর দরকার থাকে, সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। কেমন? চলো, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।